ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। কখনো 40, কখনো 42, কখনো 43, আবার কখনো 46 বা 47-এ উঠে যাচ্ছে কিন্তু বাংলার পারদ। আর এই যে তাপমাত্রা, যে পারা বৃদ্ধি আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি, যে ঊর্ধ্বমুখী গ্রাফ নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার মধ্যে কিন্তু 42 সংখ্যাটা নিয়ে বড়ই লড়াই চলছে বাংলার বুকে। 42টা আসনের জন্য যে লোকসভা ভোট, সেটা বাংলায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গোটা দেশের সাথে সাথে বাংলাতেও ভোটের দামামা বেজে গেছে এবং কেন্দ্রীয় বাহিনীর যে ভারী বুটের আওয়াজ, তা কিন্তু প্রায়ই শোনা যাচ্ছে। উত্তরবঙ্গে ভোট চলছিল, এখনও এক দফার ভোট সেখানে বাকি। এবার পালা দক্ষিণবঙ্গের। 7 তারিখ মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এর মধ্যে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ সেই অর্থে দক্ষিণবঙ্গের ভোটের তালিকায় থাকছে এবং অন্যদিকে মালদা উত্তর এবং দক্ষিণ শেষ দফার উত্তরবঙ্গের ভোট। আজ আমরা সেই আসনগুলোর যে ভোট চিত্র, সেটা নিয়েই কিছুটা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়নী জোয়ারদার। সায়নী, আমরা এই যে 4 কেন্দ্রের কথা আমরা বলছি, এই 4 কেন্দ্রই আমরা যদি দেখি কোথাও গিয়ে একটু সংখ্যালঘু অধ্যুষিত। মানে এইবারের ভোটে মানে আমরা যদি বিধানসভা ভোটের সময়ও দেখেছি যে কখনো কখনো লোকসভার পরে পালাবদল হয়েছে তৃণমূলের দিকে, এবারেও কি সংখ্যালঘু ভোটটা একটা ফ্যাক্টর হবে বলে তোমার মনে হচ্ছে? মানে বড় সড়ো ফ্যাক্টর হতে পারে নিঃসন্দেহে। তার কারণ দেখ, এবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভায় প্রচারে যাচ্ছেন এবং প্রচারে গিয়ে কিন্তু তিনি সরাসরি সংখ্যালঘু ভোটের প্রসঙ্গে বলছেন। অন্যদিকে বিজেপিও কিন্তু বিভিন্ন জায়গায় প্রচারে তারা বুঝিয়ে দিচ্ছে যে সংখ্যালঘু ভোটের একটা অংশ, একটা বড় অংশ তাদের সঙ্গেই রয়েছে। অন্যদিকে সিপিএম বা বামেদের কথা যদি আমরা বলি, বামেরা সবসময় এটা দাবি করে থাকে যে সংখ্যালঘু ভোটটার একটা বড় অংশ তাদের সঙ্গে থাকেই। আর এবার কিন্তু আইএসএফও বিভিন্ন জায়গায় প্রার্থী দিচ্ছে এবং এটা বলা হয় যে আইএসএফ হচ্ছে সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে একটা বড়, মানে এটা একটা বড়, কি বলবো, একটা বড় ইস্যু। আইএসএফ প্রার্থী দিলে সেটা ধরে নেওয়া হয় যে এখানে কিন্তু সংখ্যালঘু ভোট একটা ভাগ হবে। মানে মালদা যে দুটো, যে মালদার যে লোকসভা কেন্দ্র রয়েছে, মালদা উত্তর এবং দক্ষিণ, 2009 সালেই কিন্তু এই দুটো কেন্দ্র তোমার নতুনভাবে তৈরি হয়। তার আগে একটাই যে লোকসভা কেন্দ্র মালদা, সেটাই ছিল। আমরা যদি এখানে রাজনৈতিক ইতিহাসের দিকে একটু নজর দিই, তাহলে দেখবো যে মালদার বরাবরই কিন্তু গনি খান চৌধুরী এবং প্রিয়রঞ্জন দাসমুন্সী, তাদের একটা প্রভাব কিন্তু বরাবর থেকেছে এবং পরবর্তীকালে গনি খানের ভাগ্নি মৌসম বেনজিন্নুর, তার দলবদলের আগে কিন্তু কংগ্রেসের আধিপত্য এই মালদা উত্তর আসনে কিন্তু আমরা সব সময় দেখেছি। এবং এইবারেও কিন্তু যে প্রার্থী তালিকা, যে তৃণমূলের তরফ থেকে যে মালদা উত্তরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছে কংগ্রেসের মোস্তাক আলম এবং বিজেপির খগেন মুর্মু, এই খগেন মুর্মু কিন্তু এখানকার এই মুহূর্তের সিটিং এমপি এবং এইবারেও কিন্তু সেই খগেন মুর্মুর ওপরেই বাজি ধরা হচ্ছে। কিন্তু আমরা সায়নী, তুমি একটু খেয়াল করলে দেখবে যে মালদার ক্ষেত্রে বারবারই পরিযায়ী শ্রমিক এবং হচ্ছে যে নদী ভাঙন, এই ব্যাপারগুলো উঠে উঠে কোথাও গিয়ে এসছে। আমরা সংখ্যালঘু ভোটের কথা বলছিলাম, কিন্তু খগেন মুর্মু সেখানে এরপরে কি ওই আগের বারের মতোই ভোট কাটাকাটির খেলায় কি তার বেরিয়ে যাওয়ার চান্সেস থাকছে? দেখ, এখানে কিন্তু খুব সন্তর্পণে এবার বিজেপি আবারও খগেন মুর্মুর উপর ভরসা রেখেছে। যে খগেন মুর্মুকে বিভিন্ন সময় কিন্তু আমরা ভোটের আগে, ইভেন প্রার্থীর নাম ঘোষণা হওয়ার আগেও কিন্তু আমরা দেখেছি যে খগেন মুর্মুকে বিভিন্ন জায়গায় গিয়ে ক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। যদিও বিজেপি বারবারই এটা দাবি করেছে এটা কোনো সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশ নয়, একেবারেই তৃণমূলের লোকজন এই ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে এবং তারা এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে নারাজ। তবে এই কেন্দ্রে বিজেপির প্রার্থীর নাম ঘোষণার আগে পর্যন্ত কিন্তু একটা দোলাচলতা ছিল। খগেন মুর্মুকে কি আবারও বিজেপি টিকিট দিচ্ছে নাকি এখানে প্রার্থীপদ বদল করা হচ্ছে? কিন্তু শেষ অবধি দেখা গেল যে খগেন মুর্মুতেই দল ভরসা রেখেছে এবং খগেন মুর্মুও কিন্তু বারবার বলছেন তিনি তার জয় নিয়ে অনেক বেশি আশাবাদী। তিনি বলছেন যে এখানে সর্বধর্মের জন্য, সবার জন্য কাজ করা হয়েছে, সেই কাজের নিরিখেই তিনি আবারও নির্বাচিত হবেন।
অন্যদিকে তৃণমূলের প্রার্থীর কথা যদি বলি, প্রসূন বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু তৃণমূলে খুব বড় একটা চমক রেখেছে, খানিকটা মাস্টার স্ট্রোক বলাই যেতে পারে, একদমই মাস্টার স্ট্রোক বলাই যেতে পারে। দীর্ঘদিন তিনি প্রাক্তন আইপিএস অফিসার, সুতরাং এবং তিনি এই জেলাতে বিভিন্ন সময় থেকেছেন। শুধু তাই নয়, প্রসূন বন্দ্যোপাধ্যায় কিন্তু ইদানিং টেলিভিশনের একটা অত্যন্ত জনপ্রিয় মুখ, সেই জায়গা থেকে তৃণমূলের স্ট্রোকটাও কিন্তু মাস্টার স্ট্রোক, এটা কিন্তু বলা যেতে পারে। কিন্তু আমরা যদি একটু পরিসংখ্যান, খগেন মুর্মুর কথা হচ্ছিল, আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে ফিরে তাকাই, যে 2019-এর যে লোকসভা ভোট, সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখব যে এই খগেন মুর্মু কিন্তু পেয়েছিলেন 5,09,524 ভোট। সেখানে তৃণমূলের মৌসম বেনজির নূর পেয়েছিলেন 4,25,236 ভোট। সেখানে সিপিএম প্রার্থী বিশ্বনাথ ঘোষ পেয়েছিলেন 50,401 ভোট। মানে কোথাও যে ভোটের যে ব্যবধানটা, যেটা আমি তোমাকে শুরুতেই বলছিলাম, সেটা যে তৃণমূলের সাথে বিজেপির বড় অংশের রয়েছে এরকমটা না। এবারে যদি সেইখানে আবার সিপিএম এর ক্যান্ডিডেটরা তারা একটা সংখ্যালঘু ভোটে ভাগ বসায় এবং তৃণমূল যদি সেই সংখ্যালঘু ভোটে তারাও ভাগ বসায়, কোথাও কি এবারেও সেই হাতটা শক্ত হয়ে যায়। আর এই যে মৌসম বেনজির নূর, এর ক্ষেত্রে কিন্তু একটা দেখ, অনেকে বলেছিল হয়তো তাকে প্রার্থী করা হতে পারে, বা তার প্রার্থীপদ নিয়েও একটা বিভিন্ন প্রশ্ন উঠেছিল তৃণমূলের ক্ষেত্রে। তিনি নিজেও মানে একটা উষ্মা প্রকাশ বিভিন্ন সময় করেছেন, মানে তাকে সক্রিয়ভাবে দলের কাজে নেওয়া বা এই বিষয়গুলো নিয়ে। কিন্তু সত্যি কথা বলতে যে তোর বেনজির নূরের ক্ষেত্রে কিন্তু বারবার দেখা গেছে যে তাকেও কিন্তু নানা রকম প্রশ্নের মুখে পড়তে হয়েছে, এবং এটা কিন্তু সরাসরি দলের থেকেই সেই প্রশ্নের মুখে মৌসামকে পড়তে হয়েছে, যে কারণে অনেকে মনে করছেন যে প্রসূনকে দিয়ে কিছুটা হয়তো সেই ফাঁক মানে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে। মানে তুমি কোথাও কি গোষ্ঠীদ্বন্দ্বের কথাটা বলছো, যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা আমরা বারবার মুর্শিদাবাদের ক্ষেত্রেও দেখেছি, সেটাও মালদার ক্ষেত্রেও একদমই এটা একদম বিভিন্ন সময় উঠে এসেছে যে মালদায় কিন্তু একটা বড় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে অভিযুক্ত শাসক দল, এটা কিন্তু দেখা গিয়েছে। এই যে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের কথা আমরা বলছি, এখানে যেমন একটা ফ্যাক্টর সংখ্যালঘু ভোট হয়ে দাঁড়াচ্ছে, এখানে যদি ভোটারদের যে পার্সেন্টেজ সেটার দিকে একটু লক্ষ্য রাখি, এবং আমরা দেখবো যে এখানে জনসংখ্যা প্রায় 23 লক্ষের ওপর। মানে গতবারের যে ডেটা, সেই ডেটা বলছে যে এখানে ভোটদাতার সংখ্যা ছিল 14 লাখের ওপর। কিন্তু যদি আমরা বারবার যে আলোচনায় আসছে যে কার হাত শক্ত এবং কার হাত দিনের শেষে গিয়ে কার মুখে শেষ হাসি ফুটবে, তাহলে যদি বিধানসভা চিত্রটার দিকে একবার সামনে দিয়ে আমরা লক্ষ্য রাখি, তাহলে দেখবো কোথাও গিয়ে কিন্তু একটু হলেও তৃণমূল যেন খানিকটা হলেও স্বস্তিতে আছে। এখানে যে 7 বিধানসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে যেমন হাবিবপুরে তোমার হচ্ছে যে বিজেপি প্রার্থী জোয়েল মুর্মু জিতেছিলেন, সেরকম গাজলে জিতেছিলেন বিজেপি প্রার্থী চিন্ময়দেব বর্মন। আবার চাঁচলে কিন্তু তৃণমূলের নিহার রঞ্জন ঘোষ জেতেন। আবার হরিশ্চন্দ্রপুরেও কিন্তু তাজমুল হোসেন তৃণমূল থেকে জিতছেন। মালতীপুরের ক্ষেত্রেও কিন্তু আব্দুর রহিম বক্সি তৃণমূল থেকে জিতছেন। আবার একইভাবে রতুয়াতে সমর মুখোপাধ্যায় তৃণমূল থেকে জিতেছিলেন। কিন্তু মালদার যে মেন বিধানসভা কেন্দ্র গোপালচন্দ্র সাহা, তিনি কিন্তু বিজেপি প্রার্থী ছিলেন। মানে 4-3 এরকম একটা রেশিওতে বিধানসভা ভোট আমরা দেখেছিলাম। সেই জায়গা থেকে তৃণমূল কিছুটা হলেও জয়ের আশা রাখছে, কিন্তু বিজেপি বলছে যে তারাও কিন্তু শেষ কামড় দিতে প্রস্তুত। এখন দেখা যাক যে মালদা উত্তরের শেষ হাসি কে হাসে। মালদা উত্তরের কথা আমরা বলছিলাম, একই সাথে কিন্তু এই মালদা জেলার হেভিওয়েট যদি লোকসভা আসনের কথা বলতে হয়, তাহলে কিন্তু বারবারই ফিরে আসে মালদা দক্ষিণের কথা। আমরা মালদা দক্ষিণ, যখন আমরা উত্তরবঙ্গের ভোটচিত্র নিয়ে আলোচনা করেছিলাম, সেখানেও আমরা মালদা দক্ষিণ নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের এই ভোটালাপের পর্বেই আপনারা সেই ভিডিও প্রিভিয়াস সার্চে গিয়ে দেখে নিতে পারেন। এই মালদা দক্ষিণে কিন্তু এবারে আমরা যদি দেখি যে এখানের মেন ইস্যু যেগুলো রয়েছে ভোটের ক্ষেত্রে, সেখানে কিন্তু নদী ভাঙন বরাবরই একটা বড় সমস্যা হয়ে মানুষের জন্য দেখা দিয়েছে, এবং মানুষ এই সুরাহার জন্য সব রাজনৈতিক দলের কাছেই তাদের একটা কাজের প্রার্থনা করছেন। কিন্তু প্রতিশ্রুতি আসছে, কিন্তু কাজ কতটা হবে দিনের শেষে, সেই কাজ কতটা বাস্তবোচিত আঙ্গিকে আমরা দেখতে পাবো, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কিন্তু সে যদি আমরা যে কথা বলছিলাম যে মালদা দক্ষিণের যে এবারের প্রার্থী, সেই ক্ষেত্রেও কিন্তু মানে বেশ বড়সড় মানে মুখ রয়েছে এবং টক্কর হতে চলেছে। একদমই, কারণ সবথেকে বড় চমক বোধহয় এখানে কংগ্রেস প্রার্থীর ক্ষেত্রে। তার কারণ এখানে 15 বছরের সাংসদ আবু হাসেম খান চৌধুরী, 15 বছর ধরেই 15 বছরের কেন্দ্র একেবারে। এবং এইখানে কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করার আগে পর্যন্ত আবু হাসেম খান চৌধুরীর বিভিন্ন ইন্টারভিউ, ইভেন TV9 বাংলাকেও বিভিন্ন সময় উনি যে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে কিন্তু তার
প্রার্থী হওয়ার ইচ্ছাটা কিন্তু একটা কোথাও যেন সুপ্ত থেকেই গিয়েছে। যদিও যখন কংগ্রেস প্রার্থী ঘোষণা করলো আমরা কিন্তু দেখলাম যে তার ছেলে ঈশা খাঁ চৌধুরী তাকে কিন্তু প্রার্থী করলো কংগ্রেস, এবং এই প্রার্থী হওয়া নিয়েও কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন রকম জল্পনা ছিল। স্পেশালি এই এলাকার কংগ্রেস যারা আদি কংগ্রেস নেতৃত্ব, যারা বহুদিন ধরে যারা কংগ্রেস করছেন, তারাই কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন তুলেছিলেন। যেমন তার যারা খুব ঘনিষ্ঠ, তার যারা অনুরাগী, ডালুবাবুর যারা অনুগামী, তারা কিন্তু বারবার বলেছেন যে ডালুবাবু প্রার্থী হতে চান কিন্তু কোনো কারণে তাকে প্রার্থী হতে দেওয়া হচ্ছে না, এবং ঈশা খাঁর প্রার্থীপদ ঘোষণার পর তা নিয়েও কিন্তু কম জলঘোলা হয়নি। যদিও ঈশা বারবারই বলেছেন যে বাবার আশীর্বাদ নিয়েই তিনিই আমাদের নেতা, ডালুবাবুই আমাদের নেতা, তাঁর আশীর্বাদ নিয়েই আমি ভোটের ময়দানে নামছি, এবং আমি এই জয় যদি জয় আসে সেই জয় আমি আমার যে গুরু, রাজনৈতিক যে গুরু ডালুবাবু, তাকেই কিন্তু দেব। মানে উত্তরবঙ্গের রাজনীতির আঙিনায় আমরা যদি একটু 2019-এর লোকসভা ভোটের দিকে ফিরে যাই, যে উত্তরবঙ্গের যে 8 আসন রয়েছে তার মধ্যে কিন্তু এই মালদা দক্ষিণ একমাত্র আসন যেটা কংগ্রেসের দখলে ছিল, এবং বাকি আসনগুলোতে কিন্তু বিজেপি তাদের ক্ষমতা বজায় রেখেছিল। তৃণমূল সেই অর্থে হুল ফোটাতে পারেনি। এইবার বামেদের ক্ষেত্রে যে কথা বারবার বলা হয় যে নতুন মুখ সামনে আনা হচ্ছে না, নতুন মুখেরা কোথায়, সেই ক্ষেত্রে এবারে খানিকটা হলেও তারা জায়গা দিয়েছে। কোথাও ওই এবারে ঈশাকে সামনে রেখে কংগ্রেস সেই বার্তাটা, এটা কিন্তু মালদার ক্ষেত্রে কিন্তু এটা কংগ্রেসের বিরুদ্ধেও দীর্ঘদিনের অভিযোগ। মানে একটা অংশ তো অবশ্যই এই অভিযোগ তোলে যে দীর্ঘদিন ধরে এই কেন্দ্রে ডালুবাবুকে সাংসদ পদের জন্য রাখা হচ্ছে, যদিও তিনি কিন্তু টানা নির্বাচিত হয়ে আসছেন, সেটাও কিন্তু ঠিক, মানে এই রেকর্ডটাও তিনি রেখেছেন। এবং এমনও কোথাও কোথাও বলা হয় যে এই ডালুবাবু দাঁড়ালে সেই জায়গা থেকে কিন্তু তৃণমূলেরও একটা কোথাও যেন প্রচ্ছন্ন সাপোর্ট থাকে। মানে এই কেন্দ্রে বলা হতো যে এমনই প্রার্থী দেয় তৃণমূল যে হয়তো ডালুবাবুর সাথে সেই অর্থে ফাইট করার মতো। এবারে আমরা যদি প্রার্থীর দিকে দেখি যে তৃণমূলের তোমার যে শাহনওয়াজ আলী রহমান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক, কিন্তু সেই অর্থে রাজনীতির ময়দানে তিনি বেশ আনকড়া, এবং তিনি কতটা জায়গা দখল করতে পারবেন সেটা তো অবশ্যই ভোটের ফল বলবে। কিন্তু বিজেপি কিন্তু শাহনদী এখানে কিন্তু কামড় দিয়ে রেখেছে আগে থেকেই। মানে এখানে যে প্রার্থী তোমার শ্রীরূপা চৌধুরী ছিলেন, এবার তাকে সাংসদ ভোটেও লড়ানো হচ্ছে, এবং শ্রীরূপা মিত্র চৌধুরী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুখ। বিশেষ করে বিধানসভায় আমরা কিন্তু দেখেছি অত্যন্ত সরব একজন নেত্রী। শুধুমাত্র তিনি বিধানসভাতেই সরব এমন নন, তিনি কিন্তু জেলার বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় সরব হয়েছেন। বিভিন্ন অভিযোগ, কোথাও যদি কোনো রকম নির্যাতনের অভিযোগ উঠেছে, নিগ্রহের অভিযোগ উঠেছে, বা যে কোনো রকম অপরাধের অভিযোগ উঠেছে, সেক্ষেত্রে কিন্তু তিনি একেবারে গ্রাউন্ড জিরোতে চলে গিয়েছেন। এবং শুধু মানে ওনার যে উনি যে বিধায়ক তো বটেই, এবং 21-এর বিধানসভা নির্বাচনের আমরা যদি পরিসংখ্যানের দিকে দেখি, এখানে যে কটা বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে একমাত্র ইংরেজবাজার, সেইখানেই কিন্তু বিজেপি জিতেছিল, এবং সেখানকার বিধায়ক ছিলেন এই শ্রীরূপা মিত্র চৌধুরী। এই শ্রীরূপা মিত্র চৌধুরী কিন্তু শেষ লোকসভা ভোটেও কিন্তু এই মালদা যে দক্ষিণ যে বিধানসভা লোকসভা কেন্দ্র রয়েছে সেখান থেকে কিন্তু লড়াই করেছিলেন, এবং ঈশা খানের যে পূর্বসূরি রয়েছেন তার কাছে মাত্র 8,000-এর সামান্য কিছু ভোটে কিন্তু তিনি হেরেছিলেন। সেই ক্ষেত্রে যে এবারে তার সেই পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন করে ঝাঁপাতে তিনি কিন্তু প্রস্তুত রয়েছেন। বিধায়ক কিন্তু সেই মতোই ঝাঁপাচ্ছেন। 2019 সালের লোকসভা নির্বাচনে আবু হাশেম খান চৌধুরী কিন্তু এই মালদা দক্ষিণ আসন থেকে পেয়েছিলেন 4,44,270 ভোট। সেখানে বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী পেয়েছিলেন 4,36,048 ভোট। যে কথা আমরা বলছিলাম, শ্রীরূপা মাত্র 8,222 ভোটে হেরেছিলেন। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন ডক্টর মোয়াজ্জেম হোসেন, তার দখলে ছিল 3,51,353 ভোট। মানে তৃণমূল বাকিদের থেকে কিছুটা হলেও পিছনে ছিল, কিন্তু কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে লড়াইটা সেটা একদম হাড্ডাহাড্ডি বলা। লোকসভার ক্ষেত্রে 8,000 ভোট এমন কিছুই বিষয় নয়। তবে আমরা যদি 21-এর ভোটটা দেখি, বিধানসভা ভোটে, সেখানে কিন্তু আবার তৃণমূল খুব ভালোভাবে লড়াই করেছে। আমরা যদি 6টা বিধানসভা কেন্দ্র দেখি, মানিকচক, ইংলিশ বাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, ফরাক্কা, তোর মানিকচকে রয়েছে সাবিত্রী মিত্র, মোথাবাড়িতে সাবিনা ইয়াসমিন,
সুজাপুরে রয়েছেন মোহাম্মদ আব্দুল ঘনি, বৈষ্ণবনগরে রয়েছেন চন্দনা সরকার এবং ফরাক্কায় মনিরুল ইসলাম। তবে তোর ইংলিশ বাজার শ্রীরূপা মিত্র চৌধুরী, এই শ্রীরূপা মিত্র চৌধুরীকে এবার কিন্তু আবারও বাজি রেখেছে বিজেপি তাদের এই কেন্দ্রে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এবার দেখা যাক যে ভোটের রেজাল্ট কি বলে, কারণ মালদায় উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা যে কথা বারবার বলছি, উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ এবং মালদা উত্তর আসন বরাবরই একটা বড় জায়গা নিয়ে থেকেছে এবং বিগত কয়েকদিনে আমরা কিন্তু একাধিক সংঘর্ষের ঘটনাও কিন্তু জেলার নানা প্রান্ত থেকে দেখতে পাচ্ছি এবং রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠছে। এখন মানুষের রায় কোন দিকে যায় সেটাই দেখার। উত্তরবঙ্গ থেকে এবার কিন্তু তৃতীয় দফাতেই ভোট আসছে। দক্ষিণবঙ্গের দুটো আসনে তৃতীয় দফায় ভোট রয়েছে, একদিকে রয়েছে জঙ্গিপুর, অন্যদিকে রয়েছে মুর্শিদাবাদ। দুটো কেন্দ্রই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে লোকসভা ভোটে। বিশেষ করে জঙ্গিপুরের কথা যদি আমরা বলি, জঙ্গিপুরে এবার প্রার্থী করা হয়েছে খলিলুর রহমানকে, অন্যদিকে কংগ্রেস প্রার্থী করেছে মোর্তাজা হোসেনকে, আইএসএফ এর প্রার্থী শাহজাহান বিশ্বাস এবং বিজেপির ধনঞ্জয় ঘোষ। এইখানে জঙ্গিপুরের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বারবার ভোটের ক্ষেত্রে হয়, সেটা আমরা বিধানসভা ভোটের ক্ষেত্রে বলি বা লোকসভা ভোটের ক্ষেত্রে। একটা জিনিস দেখা যায়, এখানে কিন্তু বিড়ি শিল্পটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং বিড়ি শিল্পর সঙ্গে যুক্ত যারা বলা হয় যে বিড়ি শিল্পপতি, তারা কিন্তু সরাসরি এখানে ভোটে লড়াই করেন। জয়দীপ, আমরা যদি দেখি ধর জঙ্গিপুরে জাকির হোসেন, সাগরদিঘির বাইরন বিশ্বাস বা সুতির ইমানি বিশ্বাস, এই নামগুলো কিন্তু বিড়ি শিল্পর সঙ্গে অত্যন্ত একেবারে সরাসরি জড়িয়ে। বিশ্বাসকে নিয়ে যখনই খবর হয়েছে, যখনই তার পালাবদল দলবদল সবকিছু হয়েছে, তখন কিন্তু এই বারবার বিড়ি প্রসঙ্গ সামনে উঠে এসেছে এবং এখানে কিন্তু বলা হয় যে এই জঙ্গিপুর কেন্দ্রটার ক্ষেত্রে বলা হয় যে এখানে কিন্তু ভাগ্য নির্ধারণ করে বিড়ি শ্রমিকরা, কারণ খুব বড় একটা ভোটারের অংশই কিন্তু এই বিড়ি শ্রমিক এবং এই বিড়ি শ্রমিকদের একটা বড় অংশই কিন্তু সংখ্যালঘু ভোটার। এবং এই সংখ্যালঘু মানে যখনই মুর্শিদাবাদের ভোট মানচিত্র নিয়ে কথা হয়, অধীরগড় এই শব্দ যখন বারবার অবতারণা হয়, সেখানে কিন্তু জঙ্গিপুর যে লোকসভা কেন্দ্র রয়েছে, সেই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বরাবরই কিন্তু শাসক দল হোক কি বিজেপি হোক কি কংগ্রেস হোক, সবারই কিন্তু পাখির চোখ মূলত ফোকাসটা থাকে এই সংখ্যালঘু ভোটের দিকে। এবারেও কিন্তু প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি, একেবারেই দেখা গিয়েছে। এবং তুই যদি দেখিস, ধর আমরা বিধানসভা ভোটের ক্ষেত্রেও দেখেছি যে এই সংখ্যালঘু ভোট টানতে অনেক সময় বলা হয় যে এইখানে প্রার্থী করা হয় সংখ্যালঘু মুখকে। তার অন্যতম কারণ হিসেবে বলা হয়, রাজনীতিকরাই বলেন যে এর অন্যতম কারণ হচ্ছে এখানকার সংখ্যালঘু ভোট। এই ভোটটা কোনোভাবে শাসক হোক বিরোধী হোক কোনো শিবির কিন্তু হাতছাড়া, মানে কোথাও সংখ্যালঘু ভোটটা গুরুত্বপূর্ণ বলেই তৃণমূল প্রার্থী খলিলুর রহমান, কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেন, আইএসএফও কিন্তু এই জঙ্গিপুরে এবারে প্রার্থী দিয়েছে। এবং একটা বড় চমক, মানে সুতির যে বিধায়ক ইমানি বিশ্বাস, তার যে দাদা শাহজাহান বিশ্বাস, তাকে কিন্তু আইএসএফ সেখানে প্রার্থী দিয়েছে। কিন্তু বিজেপি খানিকটা হলেও কিন্তু অন্য ট্র্যাকে আছে। বিজেপির প্রার্থী কিন্তু ধনঞ্জয় ঘোষ এবং তিনি ওখানকার জেলা সভাপতি। তো মানে সংখ্যালঘু ভোট যেমন যখন কংগ্রেস বা তৃণমূল পাখির চোখ করছে, তাহলে কি কোথাও বিজেপি বলছে যে বাকি ভোটটা পড়ে থাকে আমাদের, সেটা হলেই আমরা। এটা তো বিভিন্ন সময় এটা তো বলেই রাজনীতিকরা বলে, রাজনীতি যারা কারবারি তারা এটাই বলেন যে বিজেপি এই ধরনের সিটগুলো যেখানে সংখ্যালঘু অধ্যুষিত জায়গা, সেখানে একটা অংশ তো সংখ্যালঘু ভোটও বিজেপি পায়। এরকম তো নয় যে সংখ্যালঘু একেবারেই ভোট বিজেপি পায় না। যে ভোটটা থাকে, ধর সংখ্যালঘু ভোটে যেটুকু পাওয়া গেল, কিন্তু যে পরিমাণ যে সংখ্যক হিন্দু ভোট, সেই ভোটটা কিন্তু বিজেপি সব সময় চেষ্টা করে নিজের দখলে রাখতে। অনেক সময় হয় এটাই হয়তো কোনো কন্টেস্টের কোনো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে, হয়তো হিন্দু ভোটটাই এমনভাবে পড়লো, তার সঙ্গে সংখ্যালঘু কিছু ভোট নিয়ে হতেই পারে যে হয়তো অন্য খেলায় বড় চমক হয়ে গেল সিটে, এটা তো কেউ বলতে পারে না। বিজেপি কিন্তু জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এবং বিজেপির যে রাজ্য স্তরের নেতারা রয়েছেন তারা কিন্তু বারবারই বলছেন যে মুর্শিদাবাদে তারা পদ্ম এবারে ফোটাবিনি। জঙ্গিপুরের কথা হচ্ছিল, মুর্শিদাবাদের রাজনীতি নিয়ে কথা হচ্ছে। এই মুর্শিদাবাদের কিন্তু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র যেটা রয়েছে, সেখানেও কিন্তু পরের দফায় ভোট রয়েছে। এবং সায়নদী, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের যে ভোটের কথা আমরা বলছি, সেই ভোট কিন্তু এবারে একটা বড় চমক। মানে একসময় রায়গঞ্জে দাঁড়িয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সেই মোহাম্মদ সেলিম কিন্তু এবার মুর্শিদাবাদের প্রার্থী হয়েছেন। এবং সেখানে কিন্তু আইএসএফের সাথে তাদের একটা বোঝাপড়া নিয়ে দীর্ঘদিন থেকেই কথা চলছিল যে আইএসএফ সিপিএমের সাথে খানিকটা জোট বেঁধে লড়বে কিনা। পরবর্তীকালে আমরা জোট ছেড়ে দিয়ে শুনলাম যে আসন সমঝোতা হচ্ছে এবং সেখানে যাদবপুর, মুর্শিদাবাদের মতো কিছু আসনে আইএসএফ প্রার্থী দেবে না, কারণ সিপিএমের সাথে তাদের একটা বোঝাপড়া হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে।
কিন্তু পরবর্তীকালে আবার দেখা গেল না, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে কোথাও গিয়ে জল পড়েছে। বিমান বসু বারবার বললেন যে আমরা আইএসএফকে ডেকেছিলাম, তারা আসেনি। উল্টো দিক দিয়ে নওশাদ বললেন যে আলোচনা করতে করতে একটা দীর্ঘসূত্রিতা, এবং তার মাঝে দেখা গেলাম যে মোহাম্মদ সেলিম যখন মানে প্রার্থিতার নাম ঘোষণা হয়ে গেল, তার কিছুদিনের মধ্যেই কিন্তু আইএসএফ মুর্শিদাবাদে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে, এবং সেখানে কিন্তু বিজেপিও কিন্তু তোমার তৎপর কিছুটা হলেও মাটি ধরে রাখতে তারা চাইছে। এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবার দেখ আবু তাহের খান তৃণমূলের এবারে যে প্রার্থী, তিনি কিন্তু এখানকার বিদায়ী সাংসদ। এইখানে একটা অ্যাডভান্টেজ থাকছে আবু তাহের খানের, কিন্তু এই আবু তাহের খানের সঙ্গে টক্কর দেওয়ার জন্য মোহাম্মদ সেলিমকে নিয়ে আসা, মোহাম্মদ সেলিমকে প্রার্থী করে, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠছে। অনেকেই বলছেন তাহলে কি সিপিএম, তাহলে কি বামেরা সংখ্যালঘু ভোটটাকে টানার জন্য এটা করলো, এইখানে প্রার্থী দিল। এবং এই মুর্শিদাবাদ কেন্দ্র একদম পাশে অধীরের গড়, বহরমপুর লোকসভা কেন্দ্র, পাশাপাশি দুটো কেন্দ্র। অনেকে বলছেন যে এই মানে পাশাপাশি সেলিম এবং অধীর চৌধুরী লড়াই করছেন, সেই লড়াইটা কোনোভাবে হয়তো এই যে আমরা বলি হিন্দু ভোট বা সংখ্যালঘু ভোট, সেটা হয়তো একটু এদিক ওদিক করতে সাহায্য করবে। যদিও মোহাম্মদ সেলিম বলে বারবারই, ওনাকে যখন এই নিয়ে প্রশ্নও করা হয়েছে, উনি বারবারই বলেছেন যে এইটার কোনো যুক্তিই নেই, এভাবে ভোট হয় না, মানুষ তাদের কাজের নিরিখে ভোট দেবে এবং তারা যেভাবে মানুষের পাশে সবসময় থাকেন, যেভাবে কাজ করেন, সেটার নিরিখেই তারা ভোট পাবে। কিন্তু কোথাও কিন্তু জয়দীপ একটা জিনিস মনে হয় যে মোহাম্মদ সেলিমের মুর্শিদাবাদ কেন্দ্র থেকে ভোটে লড়া কোথাও কিন্তু একটা মানে অন্য গন্ধ বয়ে আনে। গন্ধ তো বটেই, এবং কংগ্রেসের সাথে আইএসএফের কথা আমরা বলছিলাম জোটে কাটা, সমঝোতার পথে কাটা, সেই কথা আমরা বারবার বলছি, কিন্তু কংগ্রেসের সাথে তাদের আসন সমঝোতাটা হয়েছে নাকি হয়নি, এই নিয়েও কিন্তু দীর্ঘ জল্পনা, একটা জলঘোলা হতে আমরা দেখেছি। এটাও খুব গুরুত্বপূর্ণ, গোটা রাজ্যের ক্ষেত্রে এটা নিয়ে প্রশ্ন রয়েছে, কিন্তু যখনই মুর্শিদাবাদ কেন্দ্র একসাথে প্রচারে আমরা দেখতে পাচ্ছি অধীর এবং মোহাম্মদ সেলিমকে। এদিকে আবার ইন্ডিয়া জোটের কাঁটাটাও কিন্তু রয়েছে। ইন্ডিয়া জোটে আবার একই মানে সর্বভারতীয় ক্ষেত্রে কিন্তু সিপিএম, কংগ্রেস এবং তৃণমূলকে আমরা একসাথে হাঁটতে দেখেছি, এবং পরবর্তীকালে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে বাংলায় কিন্তু তৃণমূল একাই লড়ছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু কংগ্রেসকে এবং সিপিএমকে ভোট দেওয়া মানে আখেরে বিজেপিকে ভোট দেওয়া, মানে চাপানুতোর সায়নিধি চলছেই। কে ভোট দেবে, কাকে ভোট দেবে, দিনের শেষে কে শেষ হাসি হাসবে, এবং তার নির্যাস, এবং তারপরে কেন্দ্রে সরকারকে গঠন করবে, বা 26-এর যে বিধানসভা বাংলায় রয়েছে তারই রূপরেখা কতটা তৈরি হবে, সেই উত্তর কিন্তু 4 জুন ভোটের রেজাল্টের পরেই দেখা যাবে। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের কেমন লাগলো এই এপিসোড অবশ্যই জানাবেন, এবং যদি কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, এই নিয়ে আলোচনা আপনারা চাইছেন কোনো বিষয় নিয়ে, সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন, এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।